ঘাস সহ বিছানায় উঠে আসছেন কেন? মানলাম আমি আপনার বউ, তাই বলে একটু হাইজিন মেনটেন করবেন না আপনি? উইল ইউ জাস্ট শাট আপ? চিবিয়ে চিবিয়ে শেহজাদ কথাগুলো বলতেই থতমত খেয়ে গেল আরশি। কৃষ্ণ গহ্বরের রাজ্যের বিস্ময় নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে পরোক্ষ করল শেহজাদকে। মনে মনে ভাবল, ভয়কে কাবু করতে হবে আরশি। এই জাম্বুমানের সামনে নিজের দুর্বলতা দেখালে চলবে না। বি ব্রেভ গার্ল। অমনি যেন একটুখানি সাহস জুটল অন্তপটে। কথার পিঠে জবাবের সুরে বলল, আপনি শাট আপ, ইউ ইডিয়েট, ননসেন্স, পচা বিশ্রী বাজে লোক। আমাকে রাস্তায় ফেলে আসতে একটু বুক কাঁপলো না আপনার? একবারও মনে হলো না যে হায়রে এত সুন্দরী মিষ্টি মিশুক বউটার সাথে আমি কিভাবে চিনি ছাড়া রং চায়ের মতো ব্যবহার করছি, কিভাবে অতগুলো কথা শুনিয়ে দিচ্ছি? আরশির কথার বহরে পাকরুদ্ধ হয়ে পড়ল লোকটা। কান থেকে মাথা অবধি লাল হয়ে এলো অপমানে। এখন আবার বিছানার ওপর হামাগুড়ি দিয়ে উঠে এসছে। কত বড় সাহস! নামুন বলছি। দাঁতে দাঁত পিষল শেহজাদ। হাঁটু আর হাতে ভর দিয়ে আর একটু এগিয়ে এলো আরশির দিকে। কণ্ঠ নামিয়ে বলে উঠল, এটা আমার ঘর, আমার খাট, আমার বিছানা। আমি আমার বিছানায় যখন খুশি যেভাবে খুশি উঠবো, নামবো। কিন্তু সেটা তুমি বলার কে? হু দ্য হেল আর ইউ? আরশির চোখ পাকিয়ে দম্ভ ভরে আওড়াল। আমি আপনার বউ। শেহজাদ অবজ্ঞার স্বরে বলে, হ্যাঁ বউ, হ্যাঁ বউ, তবে কিছুদিনের জন্য। তোমার মতো বাচাল মেয়ের সাথে অ্যাটলিস্ট আমি সারা জীবন থাকবো না? আমারও কোনো শখ নেই আপনার মতো না কুচু জাম্বুমানের সাথে সংসার করার। নেহাত আমার মা ভালো মানুষ, তাই মুখের ওপর কিছু বলতে পারছি না, নইলে কখনোই আসতাম না আমি আপনার বাড়িতে। এ পর্যায়ে হাসি পেয়ে গেল শেহজাদের। গালের বাঁ দিকে জিভ দিয়ে ঠেলে শুধালো, আচ্ছা, কখনই আসতেন আমার বাড়িতে? কখনোই আসতাম না। বেশ, তাহলে পারলে বলো যে কাল তুমি এই ঘরে কিভাবে ঢুকেছ। অ্যান্সার দিতে পারলে আমি ডেফিনেটলি মেনে নেব যে তুমি আসতে চাওনি এখানে। আরশির কনফিডেন্সের 12টা বাজিয়ে সূক্ষ্ম হাসি হাসে শেহজাদ। ঠোঁটের কণা চূড়ায় তুলে আওড়ায়। কে? মনে পড়ছে না তো? না! আরশির পরাজিত চোখ দেখে তৃপ্তির ঢেকুর তুলল লোকটা। দর্প নিয়ে বলে, গুড, তোমার লয়ালিটি দেখে আমি মুগ্ধ। আমি তো ভেবেছিলাম এটাও তুমি অস্বীকার করবে। সে যাকে, আই হাইলি অ্যাপ্রিসিয়েট ইট যে অ্যাটলিস্ট তুমি মিথ্যে বলনি এবার। এখন বলি কেন মনে পড়ছে না তোমার যে তুমি এই ঘরে কি করে এলে? আরশি কম্পিত গলায় পূর্ণবার আওড়ায় ওর বুলি। কেন মনে পড়ছে না? কারণ গতকাল রাতে তুমি ঘুমিয়ে ঘুমিয়ে এই বাজে পচা বিচ্ছিল লোকটার কোলে চড়েই এই ঘরে ঢুকেছ। আরশির চোখ কপালে উঠে। বাজে কথা সব। আমি মোটেও এমন মরার মতো ঘুমাই না। তোমাকে হাইওয়ে থেকে গাড়িতে উঠানো এবং সেখান থেকে নামিয়ে এই ঘরে আনা অবধি সমস্ত দুর্ভোগ গতকাল রাতেই আমাকে পোহাতে হয়েছে। সো মিস আরশি, তুমি আসলে মরার মতোই ঘুমাও। আমি নিজে সাক্ষী। তুমি একবার ঘুমালে তোমার কানের পাশে মিসাইল এসে পড়লো, তোমার ঘুম ভাঙার নয়। তো এখন কি আপনি এই দুর্ভোগের ক্ষতিপূরণ চাইছেন? অর্থদণ্ড দেবেন আমাকে? আরশির জেদ দেখে ঠোঁট কামড়ে হাসল লোকটা। ক্ষতিপূরণ তো দিতে হবে তোমাকে, তবে অর্থদণ্ড নয়, অন্য কিছু। আরশির আত্মসম্মানে সহজে কেউ আঁচ লাগাতে পারে না, কিন্তু শেহজাদ লাগিয়েছে। ওর চোখের ভাষা বারবার বুঝিয়ে দিয়েছে যে তার জীবনে ওর গুরুত্ব বারান্দায় ফেলে রাখা ফুলের টবটার চাইতে বেশি কিছু না। তাহলে কিসের ক্ষতিপূরণের আশায় বসে আছে উনি? শেহজাদ কথা শেষ করলো 3টা শব্দে। আমার ডিভোর্স চাই। আরশি যেন পলক ফেলতেও ভুলে গেল এবার। বিপরীতে কিছু বলা তো দূরের বিষয়। আমার তোমার থেকে ডিভোর্স চাই, শুনতে পেয়েছো তুমি? আরশির চোখ ছাপিয়ে জল গড়তে চায়। প্রচণ্ড শক্তি দিয়ে ও জব্দ করে সেই পানিটুকু। মনে পড়ে কত শখ করে কত আশা নিয়ে মনি ওর বিয়ে দিয়েছিল মাত্র 1 রাত আগে। আর এখন কিনা তবুও ভেঙে আসা গলাতেও দৃঢ়তার সঙ্গে আওড়ায়। আমিও এখানে কোনো সংসার পেতে বসার আশায় নেই। আপনার কি ডিভোর্স চাই? আপনার থেকেও আমার এই ডিভোর্স চাওয়ার হক বেশি, শুনেছেন আপনি? শেহজাদ চূড়ান্ত বিজয়ের হাসি হেসে উঠে দাঁড়ায়। ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে আরামসে সম্মুখীন হয় মেয়েটার। ভেরি গুড দেন। ডিভোর্সের পেপার রেডি হতে মাসখানেক লাগবে,
কোর্ট হতে 6 মাস একসাথে থাকতেও বলবে। তারপর তুমি তোমার রাস্তা দেখবে আর আমি আমার রাস্তা। কিন্তু আরশি ভ্রু গুটায়, কপালে ভাঁজ ফেলে সরু চোখে তাকায় মানুষটার দিকে। কিন্তু কিন্তু এই ডিভোর্সের কথা না তুমি মম ড্যাডকে জানাতে পারবে, না তোমার মনিকে। প্রসিডিউর শেষ হলে আমি নিজেই সবাইকে জানিয়ে দেবো আমাদের ডিভোর্সের কথা। আরশি থমকায় এক পলক, আঞ্জুমান বেগমের কথা ভাবে। ডিভোর্সের কথা এখন জানাজানি হয়ে গেলে মানুষটা আরো অসুস্থ হয়ে পড়বে। সেই দিনই তো প্রেশার হাই হয়ে যাওয়ায় হসপিটালে নিতে হয়েছিল। ভাবনা থামিয়ে তিরিক্ষি চোখে শেহজাদের দিকে তাকালো আরশি, দৃঢ় কণ্ঠে আওড়ালো, ডিল, তবে আমারও কিছু শর্ত আছে। শেহজাদ পুরন্ত ঠোঁটে এক পাশ চূড়ায় উঠায়, তার ছেলে সুরে শুধায়, শর্ত? তোমাকে আমার মতো মানুষের জীবন থেকে মুক্ত করে দিচ্ছে, এটা কি তোমার জন্য যথেষ্ট নয়? এবার মেজাজ হারায় আরশি, তবে শেহজাদের কথার পিঠে শীতল গলায় আওড়ায়, আর আমিও যে আপনার এই চুক্তিতে শর্তের বিনিময়ে হলেও রাজি হচ্ছি, এটা কি আপনার জন্য যথেষ্ট নয়? শেহজাদের হাসি থেমে যায় অমনি। নীরের চোখে পরোক্ষ করে ওর বিছানায় পদ্মসন গেড়ে বসে থাকা মেয়েটাকে। পরপর নিজের ঠোঁটে দাঁতের ফাঁকে ফেলে নির্বিকার কণ্ঠে বলে ওঠে, ইন্টারেস্টিং। তা মিসাইল আরশি, আপনি কি কি শর্ত রাখছেন ডিল ফাইনাল করার জন্য? আবার মিশাইল বলে ডাকছে। আরশি পারে না আসলে মিশাইলের পেছনেই ওই লোককে বেঁধে উড়িয়ে দেয়। ফোঁস করে শ্বাস ফেলে ও। দাঁড়ান না, আরশি চৌধুরী কি জিনিস আপনি তো টের পাবেন এই 6 মাসে। এমন বিরক্ত করব যে নিজেই বলতে বাধ্য হবেন, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। অন্যদিকে ফিরে বিড়বিড় করে মেয়েটা নিজের অজান্তেই শেহজাদকে ভেংসি ও কাটে কথার শেষে। আরশিকে ঠোঁট বাঁকাতে দেখেই শেহজাদের বক্ষ তালুতে বিস্ফোরণ ঘটে। অবিশ্বাস্য গলায় ইংরেজিতে বারবার আওড়াতে থাকে। হেই, ডিড ইউ জাস্ট আর সে বিরক্ত মুখে তাকায় ওর দিকে। না, আজকাল আর ভেঙ্গানোর যুগই রইল না। কাউকে যে শান্তিতে ভাঙিয়ে দৌড় দেবে তারও কায়দা নেই। সেই ঘুরে ফিরে ধরা খেতেই হবে। অগত্যা প্রসঙ্গ বদলাতে বলল, কি তখন থেকে ডিড ইউ জাস্ট করছেন? দেখুন, আমার শর্ত মানতে পারলে আমি মুখ বন্ধ রাখবো, আর না মানতে পারলে 1 সেকেন্ড আপনি কি করবেন? থতমত খায় শেহজাদ। সরাসরি এমন প্রশ্নে ভ্রু কুঁচকে তাকায় আরশির দিকে। চোখ ছোট ছোট করে জিজ্ঞেস করে। আমি কি করি মানে? আরশি ত্যক্ত মুখে সূচক শব্দ করলো অমনি। আ বললাম আপনি কি কাজ করেন? শেহজাদের ফর্সা আদলখানা টান টান হলো মুহূর্তেই। শটান দাঁড়িয়ে গম্ভীর মুখে বলল, আমি কি করি সেটা তোমাকে বলতে বাধ্য নই আমি। ইজ দ্যাট ক্লিয়ার? আরশি নিরুৎসাহিত গলায় মাছি তাড়ানোর মতো করে আওড়ালো। ও, তার মানে বেকার। অপমানে কানগুলো এবার যেন চূড়ান্ত পর্যায়ে লাল হয়ে এলো শেহজাদের। নিজের দিকে তর্জনী তুলে কপট মেজাজ দেখিয়ে প্রশ্ন ছুড়ল আরশিকে। তুমি আমাকে বেকার বললে কেন? তুমি জানো আমি... শেহজাদকে পুরো কথা শেষ করতে না দিয়ে আরশি ভাবছিলেন গলায় আওড়ালো, তো আপনি যদি সহজ প্রশ্নের সহজ জবাব দিতেন তাহলে বলতাম বিজনেস টাইকুন শায়ান শেহজাদ। সহজ প্রশ্নের ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর দিলে তো বেকার বলবই। বেকার মানুষকে বিজনেস টাইকুন বললে কথাটা কেমন শোনাবে না? আপনিই বলুন। ইউ আর জাস্ট রিডিকুলাস। তোমার কোনো আইডিয়া আছে যে আমি কোন কোন ইউনিভার্সিটিতে অ্যাজ এ লেকচারার হিসেবে... আপনি তো বললেন আমাকে বউ হিসেবে মানেন না, তাহলে যে আমাকে বউ হিসেবে মানে না তার কোনো বিষয় নিয়ে আমি কেন শুধু শুধু মাথা ঘামাবো মশাই? তার চেয়ে চলুন সমাধানে আসি। আপনি শর্ত মানবেন কি মানবেন না? নিজের খরা গর্তে নিজেরই পড়ে যাওয়ার মতো দশা শেহজাদের। না কারো উপায় নেই, গর্ত থেকে ওঠানোর উপায় নেই। তাহলে জনে জনে গিয়ে সবাইকে ওদের ডিভোর্সের কথা জানিয়ে দিবে এই বিচ্ছু মেয়েটা। শেহজাদ কোনো মতে ওর রাগ জব্দ করে তাকালো আরশির দিকে। স্ফুটলিঙ্গের মতো আগুন ঝরল চোখ দিয়ে। দাঁতে দাঁত পিষে কটমট করতে করতে আওড়ালো, মানব। বিয়ের দ্বিতীয় দিন, অথচ হাসান ভিলায় পিনপতন নীরবতা। যেন ভিলার বাতাসটাও তটস্থ কারো আগমনী বার্তায়। মরিয়ম, মেহমেদ সবাই বসে আছে বসার ঘরে, কারণ শেহজাদের দাদি যান আসছেন। দুপুরে আসার কথা ছিল, কিন্তু ট্রেনের কোনো টেকনিক্যাল
ঝামেলার জন্য আজ রেল চলাচল বন্ধ। শেষ মুহূর্তে এসে ফ্লাইট নিয়েছে মেহমেদ হাসানের মা মাইনুমা বেগম। সিলেট থেকে ঢাকায় এসেই ফোন করে জানিয়েছে অনাদের। আর তারপর থেকেই শেহজাদ আর আরশির দুশ্চিন্তার সব কিছু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে মরিয়মের। না জানি কি কাণ্ড করে বসে ওরা নাইমুনা বেগমের সামনে। বয়স হয়ে গেলেও নিজের শাশুড়ি শ্বশুরবাড়িকে যথেষ্ট শ্রদ্ধা করেন মেহমেদের পত্নী। নাইমুনাও একমাত্র ছেলের বউকে স্নেহ করেন বটে, তবে একমাত্র নাতির বিষয়ে মাত্রাতিরিক্ত খুঁতখুঁতে। হুট করে শেহজাদের বিয়ে নিয়েও শাশুড়ি বউয়ের সম্পর্কের মধ্যে এই প্রথম মনোমালিন্য সূক্ষ্ম চির ধরেছে যেন। আর এজন্যই মূলত সকাল থেকে সব কিছুর উপর পুঙ্খাপুঙ্খভাবে রাখছেন মরিয়ম, যেন নাইমুনা কোনো কিছু নিয়ে অভিযোগ করার সুযোগ না পান। তুমি শুধু শুধু টেনশন করছো মারু, দেখবে মা ও আরশিকে খুব পছন্দ করবে। মরিয়ম আঁচলে হাত কসলাতে লাগলেন। দুশ্চিন্তার গাঢ় ছাপ এসে গেড়ে বসেছে কপালে। পরপর আঁচল দিয়ে ঠোঁটের উপরের ঘাম মুছে বললেন, আমি আশিকে নিয়ে টেনশন করছি না, টেনশন করছি তোমার ছেলেকে নিয়ে। মায়ের সামনে বেফাস কোনো কথা বলে ফেললে ভাবতে পারছো তুমি কি কেলেঙ্কারিটাই না হবে? মা একবার যদি জানতে পারেন শেহজাদার এই বিয়েতে মত ছিল না, তাহলে উনি আশিকে বাড়ি থেকে বের করে দিতে 2 সেকেন্ডও নেবেন না। মেহমেদ এবার একটু নড়েচড়ে বসলেন। ফর্মাল শার্ট প্যান্টে অফিসে যাওয়ার জন্য তৈরি হলেও স্ত্রীকে এমন অবস্থায় ফেলে যেতেও পারছে না কোথাও। মিনিট খানেক বাদে মরিয়মকে শান্ত করতে তার কাঁধে আলতো স্পর্শ করে বললেন, তোমার মনে আছে মারু, যখন আমাদের শেহজাদ হয়েছিল তখনও তুমি ঠিক এভাবে টেনশন করেছিলে। মা কি বলবেন নাতির মুখ দেখে, মা কি বলবেন নাতির মুখ দেখে। কারণ মা সবসময় চাইতো তার আগে যেন একটা নাতনি হোক। তার ধারণা ঠিক আগাগোড়া ভিন্ন। মা মনে মনে বিশ্বাস করতেন মেয়েরা হলো পরিবারের বরকতের মতো। তিনি কিন্তু পলিটিক্যাল বাঙালি শাশুড়িদের মতো তোমার কাছে ছেলের আবদার কখনো করেনি, কারণ মায়ের চিন্তাধারা ভিন্ন। উনি ব্রড মাইন্ডেড পারসন। মরিয়ম শিথিল হলেন একটু, চোখ তুলে তাকালেন স্বামীর মুখের দিকে, তবুও উদ্ঘৃন্ন কণ্ঠে বললেন, তার মানে তুমি বলতে চাইছো মা আশিকে মেনে নেবেন? মেহমেদ হাসান এবার আর জবাবে কিছু বললেন না, শুধু মুস্কি হেসে মরিয়মের মাথায় হাত বুলিয়ে দিলেন, যেন নীরবে ভরসা দিলেন স্ত্রীকে। তখনই হন্তদন্ত হয়ে ছুটে এলো ময়নার মা। খালাম্মা, আপনার শাশুড়ি আম্মা আইয়া পড়ছে, এইমাত্র গাড়ি ঢুকছে গেটের ভেতর। মরিয়ম সোফা ছেড়ে দাঁড়িয়ে গেলেন তৎক্ষণাৎ। মেহমেদ এগিয়ে গেল মাকে আনতে। যাওয়ার আগে আরও একবার মরিয়মের দিকে তাকে শান্ত গলায় বললেন, আল্লাহর উপর ভরসা রাখো মারু, যা কিছু হবে ভালোর জন্যই হবে। আশি কাবাট খুলে মিষ্টি রঙের একটা সিল্কের শাড়ি বের করলো। আঁচলে সূক্ষ্ম সিলভার স্টোনের কাজ করা শাড়িটা নিয়ে বাথরুমে যাওয়ার আগে আরও একবার চোখ বুলালো ঘরে। শেহজাদকে কাউচের উপর ল্যাপটপ নিয়ে বসে থাকতে দেখেই গলা সামান্য চড়িয়ে বলল, আমি শাড়ি চেঞ্জ করব। শেহজাদ ল্যাপটপ থেকে মুখ না তুলেই বলল, অ্যাজ ইফ আমি তোমাকে দেখার জন্য এখানে বসে আছি। আরশি দমে যায়, কথা না বাড়িয়ে হনহন করে এগিয়ে যায় বাথরুমের দিকে। গোসল শেষ করে ওখানে বসে কোনো মতে গায়ে শাড়িটা জড়ালো। ভেজা চুলের পানিতে শাড়ি টাড়ি ভিজে যখন বেরোলো, তখন শেহজাদ ড্রেসিং মিররের সামনে দাঁড়িয়ে নির্ভীককে ব্লেজারের আস্তিন্নে কাফলিং লাগাতে ব্যস্ত। কালো আর সাদার মিশ্রণে ফর্মাল পড়ায় শেহজাদকে এই প্রথমবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখে আসি। পরপরই ঠোঁটে চৌকস হাসি নিয়ে আওড়ায়, আপনার বয়সটা একটু বেশি হলেও আপনি দেখতে শুনতে মন্দ নন। সাজুগুজু করলে কিন্তু পুরো হৃত্বিক। আপনার শত্রুও ফিদা হয়ে যাবে আপনার এই চেহারার ওপর। আরশির মুখে এমন ভয়ঙ্কর প্রশংসা শুনে ভ্রু গুটিয়ে ফেলল শেহজাদ। চোয়াল মজবুত করে ঘুরে দাঁড়ালো সেকেন্ডের মধ্যে। তিরিক্ষি গলায় কিছু শুনিয়ে দেওয়ার আগেই থমকালো ও। মেয়েটা ভেজা চুলের পানিতে নিজেকে তো ভিজিয়েছে, সঙ্গে ওর ঘরের মেঝেও পানিতে থই থই করেছে। শেহজাদ তেক্ত গলায় শুধায়, তুমি যেখানে যাও সেখানে একটা না একটা অঘটন ঘটাও, তাই না? সে আরশি মনে মনে ভাবল,
চিন্তা নেই, আপনার মতো জাম্বুবানকে ভালোবেসে ফেলার মতো অঘটন এই আরশি কোনো দিন ঘটাবে না। কিন্তু মুখে কিচ্ছুই বলল না। যে লোক প্রশংসা শুনলে সামান্য থ্যাংক ইউ বলতে পারে না, তার সাথে কথা না বলাই শ্রেয়। ও শুধু শুধু কথা বলে নিজের বিপদ কেন বাড়াবে না, নিজের মতো থাকবে সব সময়। অথচ মেয়েটা শাড়ি সামলে এগিয়ে আসতে না আসতেই বিপদ যা ঘটার ঘটে গেল। এবার শেহজাদের সামনেই শাড়ির কুচি খুলে পড়ল ওর। আরশি এলোমেলো হাতে কুচির অংশটা ধরে ফেললেও শেহজাদের চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেছে ততক্ষণে। What the hell? কোনো মতে এইটুকু আওড়াতে পারল শেহজাদ। আরশির সমস্ত আদল তখন আরক্তিম। লালিত মুখটায় একরাশ বিব্রত বোধ এসে আসন গেড়েছে। ও কোনো মতে বলল, হেল হলেও তো চোখ সরাতে পারছেন না দেখছি। লজ্জা করে না এইটুকু বউয়ের মান সম্মান পড়ে যেতে দেখে চোখ বড় বড় করে ফেলতে? চোখ বন্ধ করুন বলছি। আরে এখনো তাকিয়ে আছে। শেহজাদ সাথে সাথে চোখ মুখ খিচে উল্টো ঘুরল। মিররের উপর হাত রেখে বড় করে শ্বাস নিল দফায় দফায়। নিজেকে শান্ত করে দাঁতে দাঁত পিষে আওড়াল। নিজের শাড়ি নিজের সামনে হাঁটতে পারো না? হাঁটতে কি কুচুগুলো পড়েছে কি করে? আরশি তখনও এলো পাথারি কুচি তুলে কোমরের সাইডে গোজার চেষ্টা চালাচ্ছে। শেহজাদের প্রশ্নের কোনো ভাবান্তর নেই তার। সে জবাবের বদলে নিজের মতো বলে উঠল, তো নিজে পরিয়ে দিতে পারছেন না আমাকে শাড়িটা? এবার যেন ভূত উড়ে গেল শেহজাদের মাথা দিয়ে। বউয়ের প্রশ্নের বহরে হতভম্ব হয়ে পড়ল নামকরা এই প্রফেসর। কোনো মতে হাতের অ্যানালগ ঘড়িতে চোখ বুলিয়ে রুম থেকে বেরিয়ে যাওয়ার আগে শুধু বলে গেল, মামকে পাঠিয়ে দিচ্ছি। আর এখন থেকে তুমি এই ঘরে শাড়ি পরে হাঁটাচলা করবে না। এটা আমার লাস্ট ওয়ার্নিং। আশি বিহব্বল চোখে তাকিয়ে তাকে প্রস্থান দেখল শেহজাদের। কেমন হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল লোকটা। আশ্চর্য, ও কি এমন বলেছে যে এভাবে বেরিয়ে যেতে হলো? একটু শাড়ি পরিয়ে দিলে কি আরশি তোকে ডিভোর্স দিতে বেঁকে বসবে রে জাম্বুবান? শেহজাদের দাদিজান বাসায় ঢোকা মাত্রই জিজ্ঞেস করলেন, সে কোথায়? মরিয়ম হাসান শক্ত করে চেপে ধরল স্বামীর হাতখানা। অপরাধ বোধে নুজ্জ তার দৃষ্টি। সন্তোষ স্বরখানা ভয়ে ভয়ে শুধালো, কে কোথায় মা? যে মেয়েকে তোমরা আমার দাদু ভাইয়ের বউ করে আনলে সে কোথায়? মেহমেদ হাসান এগিয়ে এলেন এ পর্যায়ে। স্ত্রীর হাত ছেড়ে মায়ের কাঁধে রাখলেন নিজের হাত জোড়া। আবদারের সুরে বললেন, নাতির বউকে পরে দেখবে মা, আগে ঘরে চলো, ফ্রেশ হও, রেস্ট নাও, খাওয়া দাওয়া করো, তারপর না হয়। মাইমুনা বেগম ছেলের কথা কেড়ে নিলেন মুহূর্তেই। প্রবীণ স্বরে স্পষ্ট অসন্তুষ্টি আড়াল না করে আওড়ালেন, আমাকে না জিজ্ঞেস করেই যখন আমার দাদু ভাইয়ের বিয়ে তোমরা দিতে পেরেছো, তখন আমার খাওয়া দাওয়া নিয়েও তোমাদের ভাবতে হবে না। মেহমেদ হাসান দমে গেলেন। মায়ের উপর কথা বাড়ানোর সাহস নেই তার। অগত্যা এক চোট দুশ্চিন্তা নিয়ে তাকালেন স্ত্রীর দিকে। মরিয়ম হাসান পোড়া শ্বাস ফেললেন সঙ্গে সঙ্গে। যত চেষ্টা করছেন আরশিকে সবার থেকে আগলে রাখতে, ততই যেন জটিল হচ্ছে পরিস্থিতি। এখন মা গিয়ে কি শুনিয়ে দিয়ে আসবেন মেয়েটাকে কে জানে। মাইমুনা বেগম দাঁড়ালেন না, পা বাড়ালেন দোতলার সিঁড়িতে। চোখ মুখে সীমাহীন বৃতৃষ্ণা সমেত 2 কদম উঠতেই তার সামনে পড়ল শেহজাদ। দাদিকে দেখে প্রথম দফায় বিস্মিত হলেও পরক্ষণেই স্বভাব সুলভ হাসিটা চলে আসে শেহজাদার মুখে। কঠোরতার পরত মুহূর্তেই খসে পড়ে প্রিয় মানুষটার মুখোমুখি হয়ে। ব্লেজার হাতেই জড়িয়ে ধরে সে নাইমুনা বেগমকে। কাঁধে মুখ রেখে নরম গলায় ডাকে, কেমন আছো দিদুন? কতদিন পর এলে বলো তো? নাইমুনা বেগমের স্নেহ পরশ উঠে এলো শেহজাদের মাথায়। যতই হোক একমাত্র নাতির সাথে মান অভিমানের সম্পর্ক নয় তার। এই সম্পর্কটা তার চাইতেও গভীর, তার চাইতেও বিশেষ। বৃদ্ধা চোখের কোণের জমা জলটুকু তর্জনীর পাশে ছুঁয়ে মুছে ফেললেন। শেহজাদকে সোজা করে দাঁড় করিয়ে ভাঙ্গা গলায় বললেন, দিদুন কি তার রাজপুত্রটাকে ছেড়ে ভালো থাকতে পারে? কত মনে করতাম তোমার। সিলেট বসে বলো তো, কত বললাম তোমাকে ওখানে আসতে, তুমি তো একবারও মনে করলে না আমায়, একবারও এলে না দিদুনকে দেখতে। শেহজাদের প্রস্তিভূত আনন্দ জুড়ে বিস্তর হাসির রেখা ফুটে উঠল সহসা। মাথা নুয়ে আলতো হাতে দাদির 2 হাতে ধরল।
মুখের সামনে এনে চুমু খেলো সেখানে। দিদিনের শেহজাদ তাকে সবসময় মিস করে। তোমার দেওয়ার নাম নিয়ে ঘুরছে, আর তোমাকে ভুলে যাব? এটা হতে পারে? মরিয়ম হাসান দাদি নাতনির আলাপের মাঝেও দম খেসে দাঁড়িয়ে আছেন। যতক্ষণ না নাইমুনা আরশির সাথেও এমন হেসে খেলে কথা বলছে ততক্ষণ স্বস্তি নেই তার। শেহজাদের প্রশ্নের পিঠে কঠিন হয়ে গেল নাইমুনা বেগমের মুখ। সে হাত ছাড়িয়ে নিয়ে দূরত্ব বাড়ালেন, অনুযোগের সুরে বলে উঠলেন, এতই মিস করো যে দিদুনকে না জানিয়ে বিয়ে করে নিলে দাদু ভাই? একবার ফোন করে আমার মতামত নেওয়ার প্রয়োজনটুকু মনে করলে না? শেহজাদের হাসি বিলীন হয়ে যায় মুখ থেকে। আরশির নাম শুনেই শক্ত হয় চোয়ালের পেশিগুলো। ভ্রু কুঁচকে তাকায় মা বাবার দিকে। মরিয়ম হাসান ইশারায় চুপ থাকতে বলেন ছেলেকে। মেহমেদ হাসানও কাতর চোখেও যেন অনুরোধের আর্দ্রতা। মুখে কিছু না বলেও অন্তঃপটে ক্ষীণ আশা বেঁধে আছেন দুজনেই। হয়তো পরিস্থিতি ঠিক হয়ে যাবে, হয়তো শেহজাদ মাকে মানিয়ে ফেলবে যে কোনো মূল্যে। শেহজাদ দৃষ্টি ফেরায় নাইমুনা বেগমের দিকে। চোয়াল শিথিল হয় ওর, কপালের ভাঁজগুলো কমিয়ে আনে। অনুতাপের গাঢ় স্বরে ভেজা কণ্ঠ। পরপরই হাঁটু ঘুরে বসে পড়ে দাদির সামনে। আচমকা শেহজাদকে পায়ের কাছে এভাবে বসে পড়তে দেখে হকচকায় বৃদ্ধা। মরিয়মের চোখ জোড়াও বেরিয়ে আসে কোটর সেরে। মেহমেদ হন্তদন্ত পায়ে এগিয়ে আসতে নেয়, চিন্তিত কণ্ঠে শুধায়, কি করছিস সায়ান? শেহজাদ তার দাদির দিকে নরম চোখে তাকায়। অনুতাপের গ্লানিতে পূজ্যদস্ত কাঠখোট্টা ওই আনন, কণ্ঠে বিষাদের হাতছানি। মম ড্যাডকে তুমি ভুল বোঝো না দিদুন, বিয়েটা আমি। মরিয়ম হাসান শ্বাস ফেলতে ভুলে গেলেন। মেহমেদ হাসানও কথা হারিয়ে অবাক চোখে চেয়ে। শুধু নাইমুনা বেগমের চেহারায় কিঞ্চিত পরিবর্তনের ছিটা ফোঁটাও এলো না। সে একই রকম কঠিন গলায় আওড়ালেন, বিয়েটা কি তুমি দাদু ভাই? শেহজাদ দম ফেলল। মা বাবার উপর হওয়া চূড়ান্ত অভিমানটুকুই মিথ্যায় মুড়িয়ে উবড়ে দিল দাদির সামনে। বিয়েটা আমি নিজের ইচ্ছেতেই করেছি, না মমের এখানে কোনো দোষ আছে আর না ড্যাডের। তুমি যা রাগ দেখানো না আমাকে দেখাও, কিন্তু মম ড্যাডকে কিছু বলো না প্লিজ। নাইমুনা বেগম প্রত্যুত্তর কি করবে বুঝে উঠতে পারল না। শেহজাদ তার সবচেয়ে আদরের নাতি, রুষার থেকেও বেশি। এ বাড়িতে একমাত্র এই ছেলেটাকে দেখার জন্যই এত দূর থেকে ভিটে বাড়ি ছেড়ে ছুটে ছুটে আসেন নাইমুনা বেগম। শেহজাদের বিয়ের ব্যাপারটা উনি মরিয়মের মুখ থেকে শুনলেও এতটা রাগ করতেন না যতটা না বাইরের লোকের মুখ থেকে শুনেছেন। কিন্তু আচমকা শেহজাদকে এমনভাবে সবার সামনে হাঁটু গেড়ে বসে থাকতে দেখে বুক টান পড়ল ওনার। অনুশোচনায় দগ্ধ হলো প্রবীণ মুখখানা। তবুও রুদ্ধ গলায় আওড়ালেন, দেখে উঠে দাঁড়াও দাদু ভাই। শেহজাদ বিনা বাক্য ব্যয়ে উঠে দাঁড়ালো। নত মস্তিষ্কে সমস্ত শাস্তির দায়ভার একা নিতেই যেন তার এই প্রস্তুতি। নাইমুনা বেগম ব্যথিত গলায় বললেন, তোমার বাবা মাকে আমি শুধু একটা শর্তে মাফ করব। নিমিষে মুখ তুলে দাদির দিকে তাকালো শেহজাদ। প্রশ্নসুলভ ওই চাহনিকে উপেক্ষা করে নাইমুনা বেগম আউড়ে গেলেন, নাতিপো যদি আমার পছন্দ হয় তবেই তোমার এবং তোমার বাবা মার 7 খুন মাফ। নয়তো কেউ যেন ভুলে না যায় যে এই বাড়িটা এখনো মইনুমার স্বামীর। মরিয়ম হাসানের মুখে এতক্ষণে নির্বৃত্তের সন্ধান মিলল। মলিন মুখেও স্বামীর দিকে তাকিয়ে হেসে ফেললেন মেহমেদ পত্নী। শেহজাদ দৈবাত্য কোনো প্রতিক্রিয়া দেখাতে পারল না। এত সহজে দিদুন ওর কথায় নরম হয়ে যাবে এটা যেন আশানিত ঘটনাই বটে। তবে সত্যের কথা শুনেই তিক্ততায় বিষিয়ে গেল ওর অন্তর্কোণ। আরশিকে পছন্দ করবে, তাও আবার দিদুন? হতেই পারে না। উল্টো হয়তো মেয়েটা এমন কিছু করে বসবে যাতে ওর সব পরিশ্রমী মাটি হয়ে যায়। অথচ মরিয়ম হাসান আগ্রহে এগিয়ে এলেন শাশুড়ির কাছে। আপনার ওকে নিশ্চয়ই পছন্দ হবে মা, আমি কথা দিচ্ছি আপনাকে। আরশির মতো মেয়ে হয় না, আমি নিয়ে যাচ্ছি আপনাকে ওর কাছে। নাইমুনা বেগম সন্দেহের চোখে তাকালেন ছেলের বউয়ের দিকে। কণ্ঠের বিভ্রম নিয়েই বললেন, আমাকে কারোর পথ চিনিয়ে নিয়ে যেতে হবে না, তবে সেও যার দরজার বাইরে থাকবে।
আমি একা কথা বলবো নাতি বউয়ের সাথে। ওই লোকটাও যেমন ফালতু, এই শাড়িটাও হচ্ছে তার থেকে 3 ডাবল ফালতু। ফালতু শাড়ি এদিক দিয়ে ধরি, ওদিক দিয়ে হুশ করে পড়ে যায়। উফ। শাড়ি সামলাতে গিয়ে দিশেহারা আরশি। আনমনে বিড়বিড় করতে করতে কোনো রকমে শাড়ি পেঁচিয়ে দাঁড়ালো আরশি। এখনো অবধি একটা কুচিও ঠিকঠাক পরেনি। অতপর এলোমেলো শাড়ি পরেই ঠিক করলো শেহজাদের নামে সে কঠিন মামলা দিবে। বউকে শাড়ি না পরিয়ে দেওয়ার অভিযোগে শেহজাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা। হাজত বাস করাতে পারলে আরো ভালো। দরকার হলে ফাঁসিতে ঝোলাবে ও ওই নাক উঁচু লোকটাকে। আরশি পায়চারি থামালো বিছানার কোণে এসে। ল্যাম্পশেডের পাশে রাখা ফটো ফ্রেমটা চোখে পড়তেই হাতে তুলে নিল ওটা। মুহূর্তেই টান টান কপালে ভাঁজ পড়ল আরশির। তেতো হয়ে গেল মুখের ভেতর অবধি। ফটো ফ্রেমেও শেহজাদ হাস্যোজ্জ্বল মুখে যেন প্রহসনের পর্ষা সাজিয়ে বসেছে আরশির জন্য। যে দেখো, ছবির ভেতরে থেকেও কেমন মজা নিচ্ছি আরশি। তুষারে ঢাকা রাস্তার কালো ওভারকোটের নিচে টার্সেল নেক সোয়েটার আর সানগ্লাস পরে দাঁড়ানো লোকটাকে এই পৃথিবীর সবচেয়ে জঘন্যতম মানুষ মনে হলো ওর। আরশি বিতস্প্রাহ দিশেহারা হয়ে আওড়ালো। দরকার পড়লে মরণ অন্বেষণ করে আমি আপনাকে কোর্টে তুলব। আমাকে ডিভোর্সের কথা বলে থ্রেট করা? আমাকে? আপনার কোমরে দড়ি বেঁধে নিয়ে যাওয়ার সময় যদি আমি আপনাকে ভেঙচি কেটে না বলি যে নে এবার জেলে বসে বসে ডিভোর্স পেপারে মুড়ি মেখে খা, তাহলে আমার নামও। কার কোমরে দড়ি বাঁধবে তুমি মেয়ে? আরশি তুরন্ত পিছনে ফিরে তাকালো। দরজার সামনে অপরিচিত এক মহিলাকে দেখে কিছুটা হকচকালো বটে, তবে সেই বিস্ময়ের রেশ কেটে গেল মুহূর্তেই। সদেব জামদানি শাড়ি পরিহিত বৃদ্ধাকে দেখেই মন ভালো হয়ে গেল ওর। এই তো এতক্ষণে পাওয়া গেল একজনকে মনের কথা বলার জন্য। নাইমুনা বেগমের পেছনেই দাঁড়িয়েছিল শেহজাদ। বিরক্তিতে এক শেষ হয়ে কপালে আঙ্গুল ডলছিল সে। মা বাবাকে দাদির তোপে মুখ থেকে বাঁচাতে গিয়ে নিজেই ফেঁসে গেল এসবের মাঝে। শেহজাদ ব্যস্ত চোখে একবার হাতের ঘড়ি দেখল। এর মধ্যে কানে এলো আরশির কথা। না চাইতেও ওর মনোযোগ নিয়ে নিল মেয়েটা। অমনি কৌশলে দরজার পাশে শেহজাদকে আড়াল করে দাঁড় করিয়ে দিলেন নাইমুনা বেগম। ওইদিকে কথার তুবড়ি ছিটিয়েছে যেন আরশি। পরিচয় হওয়ার বালাই নেই দেখেই ঝাঁপিয়ে পড়েছে শেহজাদের দাদির বুকে। কিছু মনে করো না গো, তোমাকে দেখে আমার মনির কথা মনে পড়ে গেল তো হুট করে, তাই জড়িয়ে ধরলাম। আমার মনিও এমন সাদা সাদা শাড়ি পরে, একদম তোমার মতো করে। নাইমুনা বেগম অপ্রস্তুত হলেন ভীষণ। তোমার মনি? আমার খালামণি। এই প্রথমবার এতক্ষণ হয়ে গেল মনিকে দেখি না। মনি থাকলে ঘর দোর পানিতে ভাসিয়ে ফেললেও কেউ বকতে পারতো না আমাকে। আর এখানে তো সামান্য শাড়ির কুচি খুলে গেলে ওই কুচুটে বুড়ো চোখ রাঙিয়ে তেড়ে আসে। শেহজাদের ভ্রু গুটিয়ে গেল অমনি। নাইমুনা বেগম জিজ্ঞেস করলেন, কোন কুচুটে বুড়ো চোখ রাঙিয়ে তেড়ে আসে? এ বাড়িতে এমন বুড়ো মানুষ আছে? আরশি নাইমুনা বেগমের কোল থেকে মাথা তুলল। তার হাত ধরে তাকে টেনে এনে বসালো বিছানায়। হারিয়ে যাওয়া সই ফিরে পাওয়ার মতো আনন্দ ঝলমল করছে তার চেহারার মধ্যে। ও ভীষণ আফসোসের সাথে বলে যেতে লাগলো, আছে গো আছে, এই ঘরেই থাকে একটা হিংসুটে বুড়ো কুচুটে শয়তান লোক। যতক্ষণ ওনার সামনে থাকবো ততক্ষণ ইঁদুর ছানার মতো চোখ করে থাকবে আর আমাকে গেট আউট বলবে। আর বলেছে আমাকে একটু ভালোবাসবে না জানো। শেহজাদের মনে হলো ও খালি গলায় বিষম খাবে এখন। মুখের সামনে হাতের পিঠ রেখে কাশি থামালো। এসব কি বলছে ওর নামে ফাজিল মেয়েটা। নাইমুনা বেগম চোখ বড় বড় করে বিস্ময় প্রকাশ করে আওড়ালেন, কুচুটে বুড়োটার চোখ ইঁদুর ছানার মতো, আবার ভালোবাসবে না বলেছে। তাহলে আর বলছি কি শোনো, শুধু পারে না আমাকে নিউক্লিয়ার বোম মেরে উড়িয়ে দেয়। এত অহংকার কোথার থেকে যে পেয়েছে ওই বুড়োটা। নির্ঘাত ব্যাটার গোষ্ঠী শুদ্ধ সবাই এমন। আমি তো শুধু চিন্তা করি এই লোক এত জল্লাদ এর দাদি না যেন কি পরিমাণ জল্লাদ হতে পারে।
নাতির বদলে নাইমুনা এবার কেসে উঠলেন সজোরে। আরশি তার পিঠে মাথায় হাত বুলিয়ে পানির গ্লাস এগিয়ে ধরল, তাড়াহুড়া করে বলল। আরে দাদি, আপনি খালি গলায় বিষম খাচ্ছেন কেন? নাইমুনা বেগম কোনো রকমে পানি খেয়ে বলল। না না, আমি ঠিক আছি। তারপর কি যেন বলছিলে তুমি? আরশি পানির গ্লাস রাখতে রাখতে আবার শুরু হয়ে গেল। এবারে ছেলের কথা বলছিলাম গো দাদি। এক কথায় 2 নম্বর লোক, সবার সামনে ফিটফাট, অথচ ঘরের বউয়ের সামনেই শুধু সদরঘাট। বুড়ি গঙ্গার নদীর পানিও ওনার ব্যবহারের থেকে ভালো। মুখে ছোটবেলায় মনে হয় ওই লোকের দাদি মধুর বদলে চিরতার রস ঢেলে দিয়েছিল গো, নইলে অমন তিতকুটে স্বভাবেরও কেউ হতে পারে? কুলকুল করে কপাল ঘামছে শেহজাদের। এই মেয়েটা তীরে এসে তরি ডোবাবে নাকি ওর? নাইমুনা বেগম ক্লান্ত গলায় বললেন। এই বাড়ির ছেলে 2 নাম্বার লোক? অবশ্যই, আমি চাইলে প্রমাণ করে দিতে পারি তোমাকে। নেহাত আমার মনটা নরম বলে ওসবের কাছে যাব না। নইলে আমি ঠিকই আপনার আপনার কি শরীর খারাপ লাগছে? আহা গো, বউ দেখতে এসে শরীরটাই খারাপ করে ফেললেন। আপনি কি এ পাড়াতেই থাকেন? আমি যদিও এখানকার রাস্তাঘাট চিনি না, নইলে আমি আপনাকে পৌঁছে দিয়ে আসতাম আপনার বাড়িতে। দরজার ওপাশে দাঁড়িয়েই ঠোঁট কামড়ে মাথা নুয়ে ফেলল শেহজাদ। আক্রোশে আরক্তিম হলো চোখ মুখ। দাদি যদি ওকে রুমে ঢুকতে বারণ না করতেন তাহলে ও এই মুহূর্তে গিয়ে আরশির গলা টিপে ধরত। নাইমুনা বেগমের বিমূঢ়তা কাটিয়ে উঠতে সময় লাগলো। এক পলক চুপ করে থেকে ধীর গলায় আওড়ালেন। আমাকে কোথাও পৌঁছে দিতে হবে না তোমার। কেন? কারণ আমি তোমার ওই 2 নাম্বার লোকটার আপন দাদি, যে জন্মের সময় তোমার বরকে চিরতার রস খাইয়েছিল সে। বুঝতে পেরেছো? আশি তখনও হাসি হাসি মুখে তাকিয়ে নাইমুনার দিকে। নিষ্পলক চাহনিতে উপচে পড়া বিস্ময় নিয়ে হতবিলম্ব মেয়েটা, যেন নিজের কানকে পুরোপুরি বিশ্বাস হচ্ছে না ওর। আপনি ওনার দাদি? নাইমুনা বেগম উত্তর দেওয়ার বদলে ওর দিক থেকে চোখ ফিরিয়ে দরজায় তাকালেন, গম্ভীর গলায় ডাকলেন শেহজাদকে। দাদু ভাই, ভেতরে এসো। এবার পুরোপুরি মাথায় বাজ পড়ার মতো অবস্থা হলো আরশির। দাদুভাই মানে জাম্বুবান এতক্ষণ ধরে এখানেই ছিল? ধীরে ধীরে ঘাড় ঘোরাতেই আরেক দফা দম আটকে গেল ওর। দরজার ওপাশ থেকে মৃদু পায়ের সামনে আসছে শেহজাদ। মানুষটা তার কালো মস্ত স্টাফ জুতোগুলোর থেকে চোখ সরিয়ে উপরে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। আর ওই এক লহমতেই যেন ভেতরের অবধি কেঁপে উঠল আরশির। শেহজাদের রুষ্ট দৃষ্টির প্রকোপে কষ্ট করে ধরে রাখা হাসিটা ধপ করে নিভে গেল ওর। বিমর্ষতার বদলে একরাশ শঙ্কা ছেয়ে গেল তরুণীর মুখখানা। ভেতরে ভেতরে নিজের গালে কষে 2 ঘা দিল মেয়েটা। কি দরকার ছিল এত পটর পটর করার? যার দাদি তার কাছে কিনা গেলে লোকটার বদনাম করতে। রুমের নীরবতা ভাঙল নাইমুনার প্রশ্নে। দাদু ভাই, ও যা বলছে। আমি শুধু বলেছি এই বিয়ের ব্যাপারে মম বা ড্যাডের কোনো হাত নেই। বিয়েটা আমার পছন্দই হয়েছে। আরশিকে আমি আমি ভালোবেসে বিয়ে করেছি। দ্যাটস অল দিদুন। শেহজাদের রাশভারী কণ্ঠে নাইমুনার কথা থামে। অভিজ্ঞ কপালে দ্বিধার ভাঁজ পড়ে এক পরত। প্রবীণ চোখগুলো যেন শেহজাদকে পুরোপুরি বিশ্বাস না করতে পেরে আরশির দিকে তাকায়। অমনি এক চোট থমকায় বৃদ্ধা। আরশি বড় এক হা করে শেহজাদের দিকে তাকিয়ে আছে। চোয়াল ঝুলছে মেয়েটার, চোখ জোড়া কোটর ছেড়ে টুপ করে বেরিয়ে যাবে এমন অবস্থা। শেহজাদ সেসব পাত্তা না দিয়ে ও স্বভাবসুলভ নির্বিকার গলায় নাইমুনা বেগমকে বলে চলল। রাতে আমাদের মধ্যে একটু ঝামেলা হয়েছিল, এই জন্যই হয়তো এইসব উল্টো পাল্টা কথা বলেছি তোমাকে। আদারওয়াইজ উই বোথ আর ভেরি হ্যাপি ইন আওয়ার ম্যারেজ। মানুষটা একটু থামে, পরপর আরশির দিকে তাকিয়ে শুধায়। আই এম রাইট সুইটহার্ট? হ্যাঁ? কোনো মতে একটু শব্দ বের করতে পারলো আরশি গলা থেকে। কে সুইটহার্ট? কিসের সুইটহার্ট? সে পারলে ওর হাত টেনে বের করে মশলা কষিয়ে রান্না করে, সে কিনা ওকে সুইটহার্ট ডাকছে। আরশি কথা বলতে ভুলে গেছে ভেবেই হয়তো শেহজাদ 1 পা 2 পা করে এগিয়ে আসলো ওর কাছে। পুরুষালী পারফিউমের গন্ধটা তীব্রভাবে নাকে এসে লাগতেই বড় করে ঢোক গিলল আরশি। উগ্রীব চোখগুলো গভীর মনোযোগ দিয়ে দেখল শেহজাদকে।
পুরন্ত ঠোঁটের বাঁকে দুর্বোধ্য ওই হাসিটুকু দেখেই মাথা ঘুরে এলো ওর। গমরামুখ লোকটা মুসকি মুসকি হাসছে কেন? মাথায় বাড়িটারি খেয়েছে নাকি? সিস্টেম ঘেটে যায়নি তো মাথার? আরশির ভাবনার মাঝেই মানুষটা ওর পলকা হাত জোড়া নিয়ে নিল নিজের বলিষ্ঠ হাতের আজলায়। কৌশলে কানের পাশে মুখ নিয়ে ফিসফিসিয়ে আওড়ালো। অ্যাটলিস্ট দিদুনের সামনে আর কোনো উল্টাপাল্টা কথা বলো না। আমার নিজের কোনো ইচ্ছে নেই তোমাকে আহ্লাদ করার, বাট যতদিন দিদুন এ বাড়িতে আছে উই হ্যাভ টু অ্যাক্ট লাইক এ নর্মাল কাপল। এখন থেকে আমরা যা যা করবো, যা যা বলবো, সেটা শুধু দিদুনকে দেখানোর জন্য, বুঝেছো? শেহজাদ আরেকটু কাছাকাছি হলো সেই সময় আদর মাখা গলায় বলে উঠল। এখন তো মুখটা বন্ধ করো সুইটহার্ট। আই নো আই এম হ্যান্ডসাম, তা বলে আমার দিকে এত বড় হা করে তাকিয়ে থাকবে? এই প্রথমবার রাগের বদলে কান্না পেল আরশির। শুধু দিদুনকে দেখানোর জন্য এত ভালো ভালো কথা। আর আরশি, ও মানুষ নয়, ওর মন নেই, মান নেই। মেয়েটা মাথা নুয়ে দাঁতের ফাঁকে ফেলল অধর যুগল। ঠোঁট কামড়ে কান্না আটকানোর আপ্রাণ চেষ্টা চালালো, তবুও স্বচ্ছ অক্ষিপট বদলে গেল রক্তিম বর্ণে। লালচে আভায় ছেয়ে গেল সমস্ত মুখ। আক্রোশে ফুঁসে উঠল সরু নাকের পাটা, কিন্তু ক্ষোভটুকু পুরোপুরি প্রকাশ করার আগেই ওর গালের দখল চলে গেল কারো উষ্ণ ওষ্ঠপুটের ছোঁয়ায়। ন্যানো সেকেন্ডের মাথায় এত বড় একটা ব্যাপার ঘটিয়ে ফেলল ওই না কুচু লোকটা। চুমু খেয়ে নিল ওর গালে। আশি চোখ বড় বড় বানিয়ে শেহজাদের দিকে তাকিয়ে দেখলো সে ঘাড় নুয়ে সরে দাঁড়িয়ে। লাজুক হাসিতে সয়লাভ হয়ে যাচ্ছে তার ফর্সা আনন্দ। দাদিকে দেখানোর জন্য এত বড় লাইফ রিস্ক নিল রে বেটা। তোকে তো আশি ছাড়বেই না এবার। রাগের মাথায় তালু থেকে পায়ের পাতা অবধি কাঁপতে লাগলো ওর। নাইমুনা বেগম সামনে না থাকলে হয়তো নির্ঘাত এসপার ওসপার কিছু একটা হয়ে যেত আজ ওর শেহজাদের সাথে। সমস্যা নেই, এই চুমুর হিসেব পরে হলেও সুদে আসলে বুঝে নেবে আসি। মনের মধ্যে রাগের ঝড় বয়ে চললেও পরিস্থিতি বুঝে নিজেকে শান্ত রাখলো ও। নাইমুনা বেগম দুজনের কাণ্ড দেখে এ পর্যায়ে ঠোঁট টিপে হাসি আটকে রাখলেন। পোর খাওয়া চোখ জোড়া যদি এত সহজে ফাঁকি দেওয়া যেত তাহলে কি আর উনি এত কষ্ট করে এখানে আসতেন? মরিয়ম হাসানের সাজানো গোছানো ড্রয়িং রুম থমথম করছে অনাগত বিপদের আশঙ্কায়। মেহমেদ হাসান ক্রমাগত স্ত্রীর মাথায় হাত বুলিয়ে যাচ্ছেন। শেহজাদ সবটা সামলাতে পারল কিনা কে জানে। নাইমুনা বেগম নিচে নেমে এলেন নাতনি এবং নাত বউকে সঙ্গে করে নিয়েই। বয়সের ভারে হাতের লাঠি থাকলেও গলার দাপটে তটস্থ রাখেন সবাইকে। আজও তাই করলেন। দু দণ্ড না দাঁড়িয়ে আশিকে প্রশ্ন ছুড়লেন। তোমাদের তাহলে আসলেই প্রেমের বিয়ে? আশি নত মস্তিষ্কে ঠোঁট কামড়ে ধরল। এমন প্রেমের বিয়ে যে প্রথম রাতেই তাকে কাটাতে হয়েছে হাইওয়েতে। দিন তো সামনে আরো বাকি। জি। মেহমেদ হাসান আর মরিয়ম হাসানও তখন বিহ্বলিত উঠে দাঁড়িয়েছে। একবার শেহজাদের দিকে তো একবার আশির দিকে তাকাচ্ছে হতবুদ্ধ চোখে। নাইমুনা বেগম দীর্ঘশ্বাস ফেললেন। বেশ, সবাই তার সাথে মিথ্যার এই খেলা খেলবে বলেই যখন ঠিক করেছে তখন তিনিও এর শেষ না দেখে মাঠ ছাড়ছেন না। বৃদ্ধা এবার নরম গলায় আওড়ালো। তোমাদের বিয়ের খবর আমি শুনে এ পাড়ায় আমার এক পরিচিত বোনের মুখে তিনি ফোন করে আমাকে জানিয়েছেন। একটু থেমে চোখের চশমাটা ওর হাত দিয়ে ঠিক করে আরশির দিকে তাকিয়ে বললেন। তোমার শ্বশুর কিংবা শাশুড়ি এই বিয়ের ব্যাপারে আমাকে কিছুই জানায়নি। নিজের নাতির বিয়ের কথা যদি বাইরের মানুষের মুখ থেকে শুনতে হয় তাহলে তো খারাপটা লাগা স্বাভাবিক, তাই না? আরশি চুপ করে দাঁড়িয়ে রইল শুধু। কি বলে আবার ফেসে যাবে? থাক বাবা। ভেবেছিলাম এজন্য তোমার শ্বশুর শাশুড়িকে আমি কঠিন শাস্তি দেব। কঠিন শাস্তি বোঝো তো? কথা না বলেও চোখের সামনে থাকার শাস্তি। কিন্তু পরপর তাকালেন শেহজাদের দিকে। এগিয়ে এসে ওর চিবুকে হাত রেখে আহ্লাদি গলায় বললেন। কিন্তু এই কাণ্ড যে আমার দাদুভাই ঘটিয়েছে তা তো জানতাম না। এত মিষ্টি একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করে ফেললে দাদুভাই। আমাকে একবার জানালেই হতো। তোমার মা বাবার চাইতে দ্বিগুণ ভালো অনুষ্ঠান আমি করতাম। ধুমধাম করে নাত বউ আনতাম বাড়িতে। শেহজাদ হাত উঠিয়ে দাদির হাতখানা মুঠোয় নিল। আজলায় চুমু খেয়ে প্রবীণ হাতখানা গালের সাথে চেপে ধরে বলল। আম সরি দিদুন।
বৃদ্ধা সহসা শেহজাদের চুলগুলো হাত দিয়ে এলোমেলো করে দিলেন, তারপর সবার মাঝে এসে বসলেন। আগামী কয়েকদিন আমি এ বাড়িতেই থাকবো। আমার ঘরটা গুছিয়ে দেয়া হোক। আর বউ ভাতের অনুষ্ঠানে যেন অবশ্যই নাত বউয়ের মনিকে খবর দেয়া হয়। আমার তার সাথে বিশেষ বোঝাপড়া আছে। মরিয়ম হাসান হন্তদন্ত হয়ে ছুটলেন শাশুড়ির ঘর গোছাতে। নাইমুনাও ক্লান্ত পা বাড়ালেন সেদিকে। ঠোঁটে তার সন্তুষ্টের হাসি আড়াল করেই রাখা, সবার সামনে সবটা দেখাতে নেই যে। মেহমেদ হাসান এতক্ষণে দম নিলেন, ছেলের কাছাকাছি এসে কাঁধে হাত রাখলেন নিঃশব্দে। মুখে কিছু না বললেও ছেলের প্রতি অকৃত্রিম ভালোবাসাটুকু প্রকাশ করলেন নির্ভীতে। হয়তো মিথ্যা বলে হলেও আজ মরিয়মের মান রেখেছে শেহজাদ, শুধু এর জন্য পরবর্তীতে ওরা কেউ কষ্ট না পাক। মেহমেদ হাসানও কিছু না ভুলে চলে গেলেন পরপর। শুধু প্রস্ত্রীর ভূতের দাঁড়িয়ে রইলেন দুটো মানুষ, শেহজাদ আর আরশি। দুজনই মনে মনে অপ্রস্তুত হলো দীর্ঘ এই নীরবতায়। কিন্তু ইগো ভেঙে নিজের হয়ে সাফাই দিতে যেমন নারাজ শেহজাদ, তেমনি রাগে ফুলে বোম আরশি। তবুও সব কিছু সাইডে সরিয়ে লম্বা শ্বাস নিল মেয়েটা। কথা বলতে এগোবে ভেবে যেই না ঘুরে তাকালো শেহজাদের দিকে, অমনি সেল ফোনের শব্দে চমকে উঠল দুজনই। শেহজাদ পকেট থেকে ফোনখানা বের করতেই চোয়ালের পেশিগুলো কিছুটা শিথিল হলো তার। কল রিসিভ করে কানে লাগাতেই মৃদু হাসির রেশ ফুটল নিস্পৃহ মুখটাতে। একটু বাদে শুধু বলল, ইমিগ্রেশন শেষ? ওকে, আমি আসছি। ব্যাস। তারপর আরশিকে এক রকম তোয়াক্কা না করে বাড়ির সদর দরজা পেরিয়ে বেরিয়ে গেল লোকটা। একবার ফিরেও তাকালো না পিছনে। প্রথমে হতভম্ব হলেও পরপরই শেহজাদের প্রতি তিক্ততায় নিঃশেষ হলো আরশি। চোখ খিচে লম্বা করে শ্বাস টানলো ও। আবার আসুক না বাড়িতে, এসব কিছুর কৈফত চাই ওর। মগের মুল্লুক নাকি? বউ মানে না, অথচ বাচ্চাদের মতো ঠুসঠাস গালে চুমু খেয়ে নিচ্ছে। নতুন বৌমনি, নাস্তা করবেন তো? বড় আপা ডাকতেছে আপনারে। ময়নার মায়ের ডাকে ভাবনার জগৎ থেকে ছিটকে বেরিয়ে এলো মেয়েটা। বীতস্পৃহ মুখখানা স্বাভাবিক বানিয়ে গৃহ পরিচালিকার সাথে সাথে হাঁটা শুরু করলো ডাইনিং রুমের দিকে। তবুও মাথার ভেতর থেকে প্রশ্নটা গেল না। যেতে আরও একবার ঘাড় ফিরিয়ে পেছনে তাকালো। শেহজাদের প্রস্থান পথে চেয়ে আনমনেই বলে উঠল, আমাকেই কেন এত অপছন্দ আপনার? এয়ারপোর্টের এক্সটিতে পৌঁছাতেই শেহজাদ দাঁড়িয়ে পড়ল সামনের মানুষটাকে দেখে। এলোমেলো চুলের উপর কি ক্যাপ, ড্রেসিং জিন্স, সাথে ডেমিন হুডি, আর ভেতরে সদের টি শার্ট, পুরো দস্ত তুর্কিশ হিরো। শেহজাদের ফর্সা মুখে চওড়া হাসি ফুটল অমনি। দু হাত দুদিকে ছড়িয়ে দিয়ে ডাকলো বন্ধুকে। ওয়েলকাম হোম বাড়ি। আয়ানও হাতের ভারী টলিটা ছেড়ে দৌড়ে সে ঝাঁপিয়ে পড়লো বন্ধুর বুকে, গলা জড়িয়ে ধরে কাঁদো কাঁদো গলায় আওড়ালো, ভাইরে, মাত্র 3 মাসের জন্য ট্রেনিংয়ে গেলাম, এর মধ্যেই তুই বিয়ে করে নিলি? একবারও ভাবলি না আমার কথা? একবারও ভাবলি না এরপর আমি এসে কাকে জড়িয়ে ধরবো? শেহজাদ ভ্রু কুঁচকে গলা থেকে হাত জোড়া নামিয়ে সজোরে দাঁড় করালো আয়ানকে। স্টপ ইট আয়ান, তুই 12-13 ঘন্টা ফ্লাইট ধরে এত এনার্জি পাস কোথায় বলতো? আয়ান হাসতে হাসতে ঘাড়ের পেছনটা ডলল হাত দিয়ে। ইউ গট মি ব্রো, তোর সাথে মজা করেও এড়াতে পারি না। এত নিরামিষ হলে হয় বল? সব হবে, আগে বাড়িতে ওঠ। দুই বন্ধু গাড়িতে উঠতে উঠতেও আয়ান আরো হাজারটা কথা বলল। কিভাবে এই কয় মাস ওর ট্রেনিং কাটলো নিউ ইয়র্কে, কিভাবে ট্রেনিং শেষ হলো, কয়জন ট্রিপ মেম্বারের সাথে ওর খুব বন্ধুত্ব হলো। শেহজাদ শুধু চুপচাপ শুনে যাচ্ছিল বন্ধুকে। এর মধ্যেই আয়ান প্রশ্ন ছুড়ল, তোর হাইওয়েতে ফেলে আসা বইয়ের কি খবর, বললি না তো? অমনি বৈশাখের আকাশের মতো থমথমে হয়ে গেল শেহজাদের মুখখানা। স্টারিং হুইলটা শক্ত হাতে সামলাতে সামলাতে প্রসঙ্গ বদলে বলল, আর তুই কবে তুই শুভাকাঙ্ক্ষীদের পাত্তা দিবি বলে ঠিক করছিস? টিম মেম্বারদের মধ্যেও কাউকে পছন্দ হচ্ছে না নাকি? আয়ান অবিশ্বাস্য কণ্ঠে বলল, পাগল নাকি? এদের পাত্তা দেই আর এরা আমার পিছে পড়ে যাক, তাই না? শোন, এই আয়ান আগে যা করেছে করেছে, কিন্তু এখনও আর কোনো প্রেম 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 করবে না। শুধু কেরিয়ার আর বিয়ে তো ফোকাস করবে। মেয়ে পছন্দ হবে, ডিরেক্ট বিয়ে। নিজে বিয়ে করে বন্ধুকে প্রেম করার মতো কুপ্রস্তাব দিতে তোর লজ্জা করে না? ছি। শেহজাদ না চাইতেও হেসে ফেললো। এবার ড্রাইভ করতে করতে আয়ানের দিকে এক নজর তাকিয়ে বলল,
তাহলে বল, কিরকম মেয়ে পছন্দ তোর? একজন হাই প্রোফাইল ইন্টেলিজেন্স অফিসারের জন্য তো আর যেমন তেমন মেয়ে পছন্দ করলে হবে না, তাই না? আয়ান এক মুহূর্তের জন্য হারিয়ে গেল স্মৃতির অতলে। প্লেনের পাশে বসা সেই ছোট ছোট চুলের মেয়েটা ঘুরে ফিরে বারবার চলে আসছে চোখের সামনে। যদিও আয়ান পারত পরিচিত হতে, কিন্তু এক ভয়ঙ্কর অতীত ওকে সামনে আগাতে দেয়নি। জেনে শুনে একই ভুল বারবার কি করে করবে ও? কিরে, হারিয়ে গেলে নাকি? শেহজাদের প্রশ্নের ভাবনা শুধু ছিল ছেলেটার। মুখের সেই স্বভাবসুলভ হাসিটা ফিরিয়ে এনে বিজ্ঞের মতো আওড়ালো। আমার বউ তো অলরেডি আল্লাহ রেডি করে রেখেছেন। আল্লাহ তো নিজেই বলেছেন, আর আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। তার মানে আমারও জোড়া আছে। আর যার জোড়া অলরেডি আছে তাকে তো শুধু শুধু ডোরা এক্সপ্লোরার হওয়ার প্রয়োজন নেই। যে তকদিরে আছে সে সময় হলে আপনা আপনি চলে আসবে। পয়েন্ট। যেমন তোর জন্য তোর বউ চলে এসেছে। শেহজাদ এবার আর কিছু বলল না, মলিন চোখের সামনে তাকে ড্রাইভ করতে থাকলো। সকালের ঘটনাগুলো ভাবলে অস্বস্তি লাগছে ওর। অপ্রস্তুত হচ্ছে ওর বাইরের শক্ত খোলসটা। শুধুমাত্র দাদির সামনে বাবা মার মান রাখতে মিথ্যাটাকে সত্যি বানালো। কিন্তু এতে যদি মেয়েটা ওকে ভুল বুঝে, যদি ভাবে শেহজাদ সত্যি সত্যি ভালোবেসে চুমু খেয়েছে ওকে, ও গড। আর যে আসবে তাকে যদি তুই কখনো মন থেকে ভালোবাসতে না পারিস, আই মিন ধর তোরা যদি দুজন দুজনের একদম বিপরীত হোস, তাহলে? শেহজাদের প্রশ্নে নড়ে চড়ে বসলো আয়ান। মাথার পি ক্যাপটা উল্টো ঘুরিয়ে বলল, আল্লাহ তাআলা কখন কার জন্য তোর মনে ভালোবাসা তৈরি করে দেবে তুই নিজেও টের পাবি না। তখন দেখা যাবে এই বৈপরীত্যের জন্যই তোদের দুজন দুজনের প্রতি আকর্ষণ কাজ করবে। অপোজিট অ্যাট্রাকশনের ল তো পড়িসনি, জানবি কি করে? তুই খুব পড়েছিস মনে হয়। অবশ্যই পড়েছি, প্রেম না করেও আমি সবকিছু জানি। তোর মতো আদা চেঁচা নই আমি। আমি মোটেও আমার কথা বলছি না। আমিও তোর কথা বলছি না, শুধু বলছি একবার তোদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেলেই। আয়ান একটু থামলো, পরপর ঠোঁট উঁচু বানিয়ে চুমু খাওয়ার ভঙ্গিতে শেহজাদের দিকে মাথাটা এগিয়ে দিতে বলল। তারপর শুধু তুই। আয়ান কথাটা শেষ করার আগেই এক হাতে ওর ঠোঁট চেপে ধরল শেহজাদ। আই সেড স্টপ ইট আয়ান, উইয়ার্ড কিছু করবি না আমার বাড়িতে গিয়ে। আয়ান এক ঝটকায় ওর হাতটা সরিয়ে দিয়ে নাখোশ মুখে বলল, তোর বাড়িতে যেতে কে চেয়েছে? নেহাত গ্র্যানি তার নাতি আসবে শুনেও তার কথা ভুলে আত্মীয় স্বজনের বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। নইলে তোর মতো নিরামিষ লোকের বাড়িতে এই আমি সায়ান কোনোদিন যেত না। শেহজাদের ঠোঁটের বাঁকে ফিসেল হাসি নিয়ে শুধালো, তুই আমিষ? অফকোর্স। তোর কোনো সন্দেহ থাকলে আমার টি শার্টটা তুলে দেখ, পুরো 8 প্যাকস। ট্রেনিং করে করে বউয়ের জন্য বানিয়েছি। আমার মতো আমিষ এই শহরে যেমন আর একটাও নেই, তোর মতো নিরামিষও এই শহরে আর একটাও নেই। আমি বাজি ধরে বলতে পারি। শেহজাদ তাচ্ছিল্যের স্বরে আওড়ালো, তোর এই 8 প্যাক্স তো শার্ট তুলে দেখতে হয়, আর আমারগুলো শার্টের উপর থেকে দেখা যায়। সো আমি নিরামিষই ভালো। আয়ান কিছু পল অবিশ্বাসের ভঙ্গিতে তাকিয়ে থেকে বলে উঠল। ছি। শেহজাদ আয়ানের কুঁচকানো চোখ মুখ দেখে আবারও শব্দ করে হেসে ফেলল। তুই জানিস তুই পুরো আরশির মতো ছোকরুটা। আমার মনে হচ্ছে আমি আরশির মেল ভার্সন পাশে নিয়ে বসে গাড়ি চালাচ্ছি। মুখ ফসকে এটা বলতেই শেহজাদ ওর দিকে ভ্রু উঁচিয়ে তাকালো আয়ান। আরিশ কে রে? নিজের বেখেয়ালিপনা নিজেই হতভম্ব হয়ে গেল শেহজাদ। চোয়ালের পেশিগুলো ফুটে উঠল অমনি। এই মেয়েটা ওর ঘরের মধ্যে দখলদারি করছে, এখন ওর মনের মধ্যেও দখলদারি করছে। আয়ান উত্তর না পেয়ে নিজেই বলল, ও বুঝতে পেরেছি, তোর ওই হাইওয়েতে ফেলে আসা বউয়ের কথা বলছিস না রে? শেহজাদ গম্ভীর মুখে শুধু উপর নিচ মাথা নাড়ল। বন্ধুর অবস্থা দেখে আফসোস হলো আয়ানের। নিজেও আর আগ বাড়িয়ে জিজ্ঞেস করলো না কিছু। হাসান ভিলায় আয়ানের অভ্যন্তনা হলো নাইমুনা বেগমের ঝাড়ির সাথে। আশ্চর্য, এত বড় হয়ে গেল ছেলেটা চোখের সামনে। কয়দিন পর তো একেও তোমরা আমাকে না জানিয়ে বিয়ে দিয়ে দেবে। আয়ান অসহায় চোখে শেহজাদের দিকে তাকালো এক পলক। শেহজাদ ওর পাশে দাঁড়িয়ে ঠোঁট টিপে হাসছে। আয়ানকে তাকাতে দেখেই চোখ দিয়ে সান্ত্বনা দেওয়ার মতো ইশারা করে ফিসফিসিয়ে বলল, আসলে দিদুন একটু রেগে আছে আমাদের উপর। আয়ান আগের থেকেও অসহায় মুখ করে বলল। তাহলে আমাকে কেন বকছে? শেহজাদ প্রতি উত্তরে কিছু বলার আগেই মরিয়ম হাসান আঁচলে হাত মুছতে মুছতে ছুটে এলেন রান্নাঘর থেকে। এসে বললেন, আয়ান বাবা,
এসেছো? কতদিন পর তোমাকে দেখলাম বলো তো? মাধ্যমিকের পর থেকে তো আশাই ছেড়ে দিলে দিকে। আচ্ছা, ওসব বাদ, আগে বলো ট্রেনিং কেমন হলো? কেমন আছো তুমি এখন? এত শত প্রশ্নের এক ফাঁকে নাইমুনা বেগমের লাঠির ডগা থেকে কোনো মতে সরে দাঁড়িয়ে শ্বাস ফেলল আয়ান। পরপর মরিয়ম হাসানকে সালাম দিয়ে বলল, আলহামদুলিল্লাহ ভালো আন্টি। ট্রেনিং তো দুর্দান্ত কেটেছে। আপনারা সবাই ভালো আছেন? আঙ্কেল কোথায়? অফিসে গেলেন একটু আগে। জানোই তো ব্যবসায় কেমন কাজের প্রেসার। সেহুটা তো আমাকে গাড়িতে উঠে ফোন দিয়ে বলল তোমাকে নিয়ে আসছে, নইলে আজ ওনাকে যেতেই দিতাম না কোথাও। দাঁড়াও, তোমাকে একজন নতুন মানুষের সাথে পরিচয় করিয়ে দিই। মরিয়ম বেগম ঘুরে আশিকে ডাকার আগেই নাইমুনা বেগম লাঠি নিয়ে চলে গেলেন নাদ বউকে বগল দাবা করে আনতে। ওনার রাগ এখনো নাকের ডগায়। যেমন ধূপধাপ পা ফেলে গেলেন, তেমনি ধূপধাপ পা ফেলেও এলেন আরশিকে নিয়ে। এসেই মেয়েটার নজর প্রথমে গেল লম্বা চওড়া ওই নাকুচু লোকটার দিকে। অমনি মানুষপটে ভাসলো ওর গালে শেহজাদের হুট করে ওই চুমু খাওয়ার দৃশ্য। কি ভয়ঙ্কর! উফ! চুমুর ঘটনাটা মনে পড়তেই ফের এক অদ্ভুত অনুভূতির শিকার হলো ও, যে অনুভূতির নাম দেওয়া যায় না, শুধু অনুভব করেই পড়তে হয়। ঠিক সেই অনুভূতি। আয়ান দূর থেকেই নিজের বুকে হাত দিয়ে সামান্য ঝুঁকে কুশলাদি বিনিময় করলো আরশির সাথে। পরপর শেহজাদের কানের পাশে মুখ নিয়ে বলল, ভীষণ মিষ্টি কিন্তু। বাজে কথা। আমার কোনো বোন থাকলে নির্ঘাত তোর বউয়ের মতোই দেখতে হতো। আমি তো এখানে দাঁড়িয়ে থেকেই কেমন বোন বোন ফিলিংস পাচ্ছি। শেহজাদ দুদিকে মাথা নেড়ে বলল। ফ্রেশ হবি তো? আমি গেস্ট রুম পরিষ্কার করে দিতে বলছি। মরিয়ম হাসান তটস্থ হয়ে বললেন, ও মা, বাড়ির ছেলে গেস্ট রুমে থাকবে কেন? অভি রুম তো খালিই পড়ে আছে, ও বরং অভি রুমে থাকুক। আয়ান বাবা, তুমি দোতলার ডান দিকের ঘরটায় গিয়ে ফ্রেশ হয়ে নাও। রুমটা ময়নার মা গোছাতে গেছে সেই 1 ঘন্টা আগে, এখনো তার আসার নাম গন্ধ নেই। ওখানে গিয়েও নিশ্চয়ই টিভি ছেড়ে বসে পড়েছেন তিনি। নাইমুনা বেগম ছেলের বউয়ের সুর টেনে বললেন, ভালো কথা মনে করেছো। সেই অভিছেলেটা কোথায়? পড়াশোনার সময় এসে এ বাড়িতে তো থাকতো, আর এখন চাকরি পেয়ে ছেলে লাপাত্তা। মরিয়ম হাসান লজ্জা পাওয়া গলায় আওড়ালো, থাক না মা, ওসব পুরনো কথা। তাছাড়া ওর চাকরির পোস্টিংও পড়েছে দূরে, আসবে কি করে বলুন? নাইমুনা বেগম গম্ভীর মুখে থেমে গেলেন। আশি তখনও চুপচাপ দাঁড়িয়ে সবার কথা শুনে যাচ্ছে। কত নতুন নতুন মানুষদের নাম শুনছে ও। এদের সবার সাথে কি পরিচয় হবে ওর, নাকি তার আগে ডিভোর্স চাই বলে মাথা খারাপ করে দিবে এই বাজে জাম্বুবানটা। সবার সাথে আলাপ জমিয়ে ফ্রেশ হওয়ার জন্য উপরতলায় উঠতেই রুম গুলিয়ে ফেললো আয়ান। আন্টি যেন কোন রুমটার কথা বলেছিল, ডান পাশের না বাম পাশের? কিছুক্ষণ অমন ঠায় দাঁড়িয়ে থেকে ঠোঁট উল্টে ভাবল, এই তো রুম দুটোই খালি, একটাতে ঢুকে গোসল করে ফেলল। এতে অত ভাবাভাবির কি আছে? কিন্তু এই গোসলই যে ওর জীবনের সবচেয়ে ভুল হয়ে দাঁড়াবে সেটা খুব ভালো করেই তো টের পাবে একটু পর। মার্চের উত্তপ্ত দ্বীপ্রহর, সোনালু রোদ গায়ে মেখে অলস সময় কাটছে ধরনের। দু কৃষ্ণচূড়া গাছের মগ ডালে বেকার বসা শালিকটাও ঝিমিয়ে পড়েছে এতক্ষণে। শুধু যেন ফুসরত নেই মেহমেদ পত্নীর। আয়ানকে উপরে পাঠিয়ে ময়নার মাকে ডেকে টেবিল গোছাতে বললেন। খাবার গরম করাই আছে, দুপুরের খাবার আজ একসাথে খাবেন সবাই। তোর আর এখন ভার্সিটিতে গিয়ে কাজ নেই, ফ্রেশ হয়ে আয়ানের সাথে একসাথে লাঞ্চ করে নিবি আয়। সকালে তো কিছু খেয়েও বেরোলি না, তার উপর এখনো কত আত্মীয় স্বজন আসা বাকি বলতো। ছেলেকেও ব্যস্ত গলায় হুকুম শুনলেন মরিয়ম হাসান। শেহজাদ নির্বিকার শুনে গেল সেসব। জানে মা না খাইয়ে বেরোতে দিবে না অন্য কোথাও। অগত্যা নিঃশব্দে মাথা দোলালো ও পর পর পা বাড়িয়ে দোতলায় উঠতে গিয়েই সহসা কানে এলো আরশির গলা। আর কে কে আসবেন আম্মু? অমনি দৃঢ় কদম থমকালেন ফরাসে। কিঞ্চিত কুঁচকে এলো ঘনভ্রু। মরিয়ম হাসানও চমকালেন প্রথমে। তিনি আশা করেনি আরশি এত তাড়াতাড়ি আন্টি থেকে মা দেখা শুরু করতে পারবে তাকে।
দৃঢ়তা কাটিয়ে নিঃশব্দে এগিয়ে এসে ওর গালে আলতো হাত বোলালেন। অশ্রু সজল চোখে মুচকি হাসলেন শুধু, পরপর স্বতঃস্ফূর্ত গলায় বললেন, অভির বাবা আসবেন। অভির বাবা তোমার আব্বুর ছোট ভাই, মানে তোমার চাচা শ্বশুর হন সম্পর্কে। খুব ভালো মানুষ। সাথে সাথেই নাইমুনা বেগম নাখোশ গলায় বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। 1 নম্বরের ফাঁকিবাজ আর কাচ্চার ছেলে একটা। আরশি অবুজ চোখে মরিয়ম হাসানের দিকে তাকাতেই ভদ্রমহিলা হাতের আড়ালে ফিসফিসিয়ে বললেন, অনিল ভাই আসলে ট্রাভেলিং ভালোবাসে, আর মায়ের ট্রাভেলিং একদম পছন্দ নয়। ব্যাস, মা ছেলের বনিবনা শেষ। নাইমুনা বেগম এমনিতেই কানে কম শোনেন। আরশি আর মরিয়ম যে কথা শেষে ফিক করে হেসে ফেলেছে, বৃদ্ধা শুনতে পেল না সেসব। নিজের মতোই অনর্গল চালিয়ে গেলেন অসন্তোষের এক একটা লম্বা ঝুলি। পর্যটক হয়েছেন তিনি, নিজেকে কম্পাস মনে করা শুরু করেছে কি না? কত বললাম পারিবারিক ব্যবসাটা মেহমেদের সাথে সামলা, শুনল না আমার কথা। এখনো দেশ বিদেশে টই টই করে ঘুরে বেড়াচ্ছে। মরিয়ম হাসান অন্য সময় হলে দেবরের পক্ষ নিয়ে বলতেন, তবে এবার শাশুড়ির সাথে তাল মিলিয়ে আওড়ালেন। আসলেই মা, এবার আসলে আপনি ধরে ভাইকে বিয়ে দিয়ে দিয়েন তো। ঘরে বউ আসলে ভাইয়ের মন এমনিতেই এখানে টিকে যাবে। মায়ের কথা শুনে শেহজাদ হতাশ ভাবে মাথা নাড়ল দুপাশে। মেয়েদের মাথায় কি বিয়ে ছাড়া আর কোনো কথা আদৌ ঘরে? বিয়ে, অমনি কিছু একটা মনে পড়ে গেল ওর। চোখগুলো বড় বড় করে তড়িৎ তাকালো পেছনে ঘুরে। সরাসরি ওই তীক্ষ্ণ দৃষ্টি সীমানায় নিয়ে এলো আরশিকে। শেহজাদ যে মিথ্যা ভালোবাসার বিয়ের গল্প ফেদেছে দিদুনের সামনে, সেটা কোনোভাবে মুখ ফসকে বলে দিবে না তো আবার? ঠোঁট পাতলা মেয়েটা যদি দিদুনের সামনে একবার সত্যিটা বলে দেয়, তাহলে তো মমকে দিদুন... ও গড, এটা তো পরে কেন মাথায় আসলো আমার? শেহজাদ আর উপরে গেল না, ধূপধাপ কদম ফেলে চোখের পলকে চলে এলো আরশির কাছে। হুট করে লোকটা মুখের সামনে হাজির হওয়ায় নাইমুনা বেগমের কথার মধ্যেই চমকে তাকালো আরশি। ততক্ষণে নাইমুনা বেগম এর কথায় ওর হাত ধরে নিজের ঘরে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। নাত বউকে আমার সাথে আমার ঘরে নিয়ে গেলাম। খবরদার মরিয়ম, ওকে এখন রান্নাঘরে ডাকবে না। সন্ধ্যায় দাদু ভাই আর ও একসাথে রান্নাঘরে ঢুকবে। মরিয়ম হাসান ছেলেকে দেখেই যেন ইচ্ছে করে শুধালেন, ওরা একসাথে ঢুকে কি করবে মা? ও মা, বউ ভাতে রান্না করবে না? এবারের নিয়ম কানুন সব ভুলে গেলে নাকি মরিয়ম? বাড়িতে নতুন বউ এলে বর বউ একসাথে একটা পদ রান্না করে, তারপর নিজের হাতে একে অপরকে খাইয়ে দেয়। এখন আমাকে আমার নাত বউয়ের সাথে ঘরে যেতে দাও, ওকে কিছু দেওয়ার আছে আমার। শেহজাদের বোধহয় সেসব কোনো কিছুই কর্ণগোচর হলো না। সে চোখের ইশারায় আপ্রাণ চেষ্টা করছে আরশিকে বোঝানোর, দিদুনের সাথে নয়, ওর সাথে ঘরে যেতে। কিন্তু বেচারি আরশি চোখের ভাষা পড়তে পারল না শেহজাদের। নাইমুনা বেগম হাত ধরে টান দিতেই সঙ্গে সঙ্গে হাঁটা শুরু করলো তার সাথে। অমনি ব্যগ্র হলো শেহজাদের চোখ জোড়া। তটস্থ হাতে হুট করেই টেনে ধরল যতটুকু নাগালে পেল আরশির আঁচল। যেতে নিতেও কাঁধে আঁচলে টান খেয়ে থামতে হলো মেয়েটাকে। আরশি থামতেই থামলেন নাইমুনা বেগমও। একসাথে ঘাড় ঘুরিয়ে তাকাতেই তাদের নজর গেল শেহজাদের উপর। ছেলের এরূপ কাণ্ডে বিস্ময়ে মুখ হা হয়ে গেল মরিয়ম হাসানেরও। বিয়ের ব্যাপারে এ বাড়িতে সবচেয়ে উদাসীন ছিল শেহজাদ। মরিয়ম তো চেয়েছিলেন ছেলের মাস্টার্স শেষ হওয়ার পরপরই বিয়ের তোড়জোড় শুরু করতে, কিন্তু এই এক ছেলে বিয়ে করবে না করেও কিনা এখন উদ্বেগে ভরা মুখে বউয়ের আঁচল টেনে ধরে রেখেছে। নাইমুনা বেগম ঠোঁটে মুচকি হাসিটুকু আড়াল করে গম্ভীর মুখে বললেন, দাদু ভাই, এ কেমন অভ্যাস? তুমি সবার সামনে বউয়ের আঁচল ধরে টানছো কেন? শেহজাদ হতবুদ্ধ গলায় আওড়ালো, মাত্র ধরেছি দিদুন। তুমি সবার সামনে বউয়ের আঁচল ধরে হাঁটছো কেন? মাত্রই বা ধরবে কেন? মানলাম প্রেমের বিয়ে, তাই বলে 1 মিনিটও বউকে ছাড়া থাকতে পারছো না? শেহজাদ বলার মতো উত্তর খুঁজে পেল না। অপ্রস্তুত হাতে আঁচলটা ছাড়তেই নাইমুনা বেগম আবারও হাঁটা শুরু করলেন আরশিকে নিয়ে। আর ওইদিকে সব কিছু মাথার উপর দিয়ে গেল আরশির। এই লোকের হলোটা কি?
সকালে ডিভোর্স দিয়ে দুপুরে আঁচল টেনে ধরছে। মাথাটা কি সত্যি সত্যি খারাপ হয়ে যায়নি তো? সঙ্গে সঙ্গে টের পেল ওদের পেছন পেছন আসছে আরও একজোড়া পা। হালকা ঘাড় ঘোরাতেই বিস্ময়ের তোড়ে কোটর খুলে বাইরে বেরিয়ে যেতে চাইল অক্ষিপট। দাদির কাছে বকা খেয়েও ওর পিছু পিছু আসছে লোকটা। কত বড় সাহস! দৃষ্টি মেঝেতে ফেলে ধীর পায়ে হাঁটতে গিয়ে যখন দেখলো আরশি থেমে দাঁড়িয়েছে, তখনই চোখ তুলল শেহজাদ। কেমন অসহায়ের মতো তাকালো আরশির দিকে, যে চাউনি উপেক্ষা করা অসম্ভব। মেয়েটা যথাসম্ভব নির্লিপ্ত রাখার চেষ্টা করলো নিজেকে। নির্বিকার গলায় জিজ্ঞেস করল,